তাহলে যেমনটি আমি বলেছিলাম যে সরকার এত সহজে 3,000 টাকা দেবে না। অনেক ফর্মটা 12টা পেজের আছে, আর এমন এমন তথ্য বলেছে যে তথ্যটা যদি একটাও ভুল হয় ফর্মটা পুরো বাতিল হয়ে যাবে। ফোন দিয়ে দেখুন, আর একদম কমপ্লিট ইনফরমেশন যেহেতু দিচ্ছি, তো কোনো অসুবিধা থাকলে কমেন্ট করবেন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, দেখুন ফর্মটা ডাউনলোড করবেন কোথা থেকে, প্রথমে দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, প্রথমে যাবেন গুগল ক্রোমে, মোবাইলে হোক বা ডেস্কটপে হোক, socialsecurity.wb.gov.in যেটা সাইটটা বলেছিলাম আমি, সেই সাইটটাতে ক্লিক করবেন। ঠিক আছে, সেই সাইটটাতে সেই সাইটটাতে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন চলে এসেছে। আমি আপনাদেরকে বলেছিলাম এই সাইটের সাথে আমি কাল থেকে না 2-3 দিন থেকে কন্টিনিউসলি লেগে আছি। তো সেই সাইটে ডাউনলোড ফর্ম অন্নপূর্ণা যোজনা বাংলা আছে, ইংলিশ আছে, যেটা আপনার সুবিধা। আমি বাংলা ডাউনলোড করে বুঝিয়ে দিচ্ছি। বাংলা ডাউনলোড করলাম। ঠিক আছে, ফর্মটা ওপেন হয়ে গেছে। ফর্মটা এবারে পুরোপুরি ফর্মটা আমি বিশ্লেষণ করছি, মন দিয়ে শুনুন। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে, প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, চিট, টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী ও এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিস ফিল আপ করতে হবে, একটা জিনিসও ছাড়লে হবে না। প্রত্যেকটা জিনিস যদি আছে আপনার দিন, না থাকলেও তাও না দেবেন, কিন্তু প্রত্যেকটা জিনিস ফিল আপ করতে হবে। ফর্ম খালি ছাড়া চলবে। ঠিক আছে, দেখুন প্রথমেই বলে দিয়েছে, এটা আপনি রেশন কার্ড থেকেও পেয়ে যাবেন যে আপনার হেড অফ দ্য ফ্যামিলি কে আছে। ঠিক আছে, আপনি রেশন কার্ডের নিচে দেখবেন লেখা থাকে হেড অফ দ্য ফ্যামিলি অনেক সময়। ঠিক আছে, এখানে লিখতে হবে, এখানে বলেছে এখানে লিখতে হবে, মনে রাখবেন। ঠিক আছে, আর এখানে নির্দেশনাটা দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে পুরো নাম লিখুন, তার তার জন্ম তারিখ। ঠিক আছে, দিন মাস বছর, প্রথমে দিন, তারপর মাস, তারপর বছর। ঠিক আছে, প্রধানের পুরুষ না মহিলা নাকে, পরিবার প্রধানের আধার নাম্বার দেবেন। ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ডের নাম্বার। ডিজিটাল রেশন কার্ড, এবার আপনাদের হয়তো কনফিউজন, ডিজিটাল রেশন কার্ড কাদের আছে, ছোট কার্ডটাকে ডিজিটাল বলবো না RKSY 1 বা 2 সেটা থাকতে পারে। তো আপনার RKSY 1, 2টাও ডিজিটাল বলা হয়, আর PHHH, SPHH, AYY সেইটাকেও আপনাকে ডিজিটাল রেশন কার্ড বলা হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি পরিবারের সদস্যদের সংখ্যা কতজন হতে পারে, ধরুন সাপোজ আপনার পরিবারে 5 জন সদস্য আছে, মা বাবা ভাই বোন মিলিয়ে সবারই নাম এখানে কিন্তু মানে আপনাকে কজন আছে সেটা মেনশন করতে হবে। ঠিক আছে, শুধুমাত্র সংখ্যাই বলে দিয়েছে, 5 লিখে দেবেন, হয়ে যাবে। স্থায়ী ঠিকানাটা ভালোভাবে দেখুন, যদি যেখানে স্থায়ী ঠিকানা অ্যাজ পার আপনার ডকুমেন্ট হিসাবেই দেবেন, আধার কার্ড বা ভোটার কার্ডে যেটা আছে সেটাই দেবেন। ঠিক আছে, স্থায়ী ঠিকানা অনুসারে। আর যোগাযোগ নাম্বার, মোবাইল নাম্বারটার ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বারে সংযুক্ত মোবাইল নাম্বার, যেটা আপনার পরিবারের মেন যে ব্যক্তি তার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে, ধরুন আপনার বাবা মেন, তাহলে আপনার বাবার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। বারবার বলে দিচ্ছি, দেখুন এটা পরিবারের ফর্ম, তো পরিবারের ডিটেলস কিন্তু দিতেই হবে। ঠিক আছে, চলে আসি নিচে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। এই জায়গাটা ভালো করে বুঝুন। দেখুন এই জায়গাটা আমি ভালো করে বলেছিলাম, সদস্য 1, নাম, তার জন্ম তারিখ, ঠিক আছে, তার জেন্ডার, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, আধার নাম্বার। এবার আমি এই ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। প্রথমে কি বললাম, হেড অফ দ্য ফ্যামিলি। রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি যে থাকবে, ধরুন সাপোজ আমি আপনাদেরকে রেশন কার্ডটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন মন দিয়ে রেশন কার্ডটা দেখুন, এখানে কি আছে, নেম অফ দ্য কার্ড হোল্ডার ভবানী পাল। ঠিক আছে, এটা আমার মা। সাপোজ ধরুন আমার মা ভবানী পাল, তিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করবেন। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি এখানে কি লেখা আছে, হেড অফ দ্য ফ্যামিলি পরমেশ্বর পাল আছে, এখানে পরমেশ্বর পাল। তাহলে আমি এবার ফর্মে চলে আসি, ফর্মটা দেখাও, ফর্মে চলে আসি। ফর্মে তাহলে আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলি কি লিখবো, আমার বাবার নাম লিখবো, বাবার ডেট অফ বার্থ লিখবো। ঠিক আছে, মানে পরমেশ্বর পালের ডেট অফ বার্থ লিখবো, তার জেন্ডার, তার আধার নাম্বার দেবো, তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বার দেবো। ঠিক আছে, আর পরিবারের সদস্য, ধরুন আমরা পরিবারের সদস্য বলতে কি বোঝাই, মেন ইম্পর্টেন্ট জিনিস এটার আগে বুঝে নিন। একদম ফর্মের নিচে দেখুন একটা লাইন লিখেছে এখানে। ঠিক আছে, যে পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। মানে আপনারা ধরুন 2 ভাই আছেন কিন্তু আলাদা আলাদা খান, আপনার মা বাবা, আর আপনার বাবা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে কিন্তু ফর্মে কিন্তু বাবাকে দুটো ফর্ম আলাদা আলাদা নিতে হবে। 12 জন মেম্বারের জন্য তো এখানে জায়গা নেই, তাহলে এখানে 5 জন 6 জন পর্যন্ত সদস্য দিয়েছে। দেখুন 5 জন পর্যন্ত লাস্ট দিয়েছে। আমি দেখাচ্ছি পুরো ফর্মটা দেখাচ্ছি, কনফিউজ করবো না কোনো জিনিসেই। ঠিক আছে, শুধু ভিডিওটা সাথে থাকুন। ঠিক আছে, সদস্য 1, পরিবারের প্রধানের নামটা আবার এখানে দিয়ে দিন। হ্যাঁ, পরিবারের প্রধানের যেহেতু এখানে বলেছে নামটা, সদস্য 1 এর নাম, ধরুন আমি বলেছিলাম যে আমার ধরুন মায়ের অ্যাপ্লাই করবো, তাহলে এখানে মায়ের নাম লিখবো ভবানী পাল, তার জন্ম তারিখ লিখবো, তার জেন্ডার লিখবো, তার পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, সম্পর্ক হাজবেন্ড। ঠিক আছে, যেহেতু ওনার ওয়াইফ হচ্ছে, সেই সম্পর্কটা হাজবেন্ড লিখে দিলাম, আধার নাম্বার তার দিলাম। এবারে এখানে কি বলেছে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ করা হচ্ছে, যদি তিনি অ্যাপ্লাই করেন তাহলে করা হচ্ছে। এবারে আমি সোমনাথ পাল, আমিও তো পরিবারের সদস্য, 2 এলাম, সদস্য 2, এই যে সদস্য 2 এর নাম, জন্ম তারিখ, লিঙ্গ। ঠিক আছে, আমি তো অ্যাপ্লাই করছি না, তাহলে আমি না করবো। ঠিক আছে, আমি এখানে হ্যাঁ বা টিক বক্সে না লিখে দেবো, বা এখানে না লিখে দেবো, যেহেতু এখানে হ্যাঁ বা না দেয়নি, তো
তো না লিখে দিন বা কিছুই দিতে হবে না, ঠিক আছে, ওরা বুঝে যাবে যে হ্যাঁ অ্যাপ্লাই হচ্ছে কিনা। ঠিক আছে, সবাই তো আর অ্যাপ্লাই করবে না। আর একটা জিনিস বলেছে এখানে 5 বছর বয়সের কম হলে, ধরুন আমার বাচ্চা আছে, ঠিক আছে, ওর বয়স হচ্ছে 1 বছর, তাহলে আমি ওর আধার নাম্বার তো পাইনি, তাহলে এখানে আধার নাম্বার না হলে এনে, এই আধার নাম্বারে এনে লিখে দিতে বলে দিয়েছে এখানে। খুব সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে, ফর্মটা একটু মাথায় রেখে ভরবেন তো ঠিক মতো ভরা যাবে। সদস্য 2 হয়ে গেল, সেম সদস্য 3, সদস্য 4, এইভাবে প্রত্যেকটা সদস্যর নাম দিয়ে দিন, হয়ে যাবে। ঠিক আছে, এবারে চলে আসুন পুরো পরিবারের প্রধান ও পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের, প্রাপ্তবয়স্ক মানে যারা 18 বছরের উপরে আছে, ঠিক আছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য, ঠিক আছে, মানে তাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যে ডিবিটির ক্রেডিটের জন্য, ঠিক আছে, মানে টাকাটা ঢোকানোর জন্য। তাহলে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার ব্যাংক অ্যাকাউন্ট, আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ঠিক আছে। সদস্য 1 যিনি অ্যাপ্লাই করছেন, আমার মায়ের ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ঠিক আছে। এখানে কোন অ্যাকাউন্টটা দেবেন, যেটা আপনার ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটাই দেবেন। তার জন্য আমি বলে দিয়েছি ডিবিটি লিঙ্ক করার জন্য কি করতে হবে, এগুলো অলরেডি ভিডিও বানানো আছে, দেখে নিন। সেম সদস্য 1, 2, 3, 4 এইভাবে দিয়ে দিন সবার, ঠিক আছে। সবার দেওয়ার পর এবার চলে আসুন 11 নম্বর পয়েন্ট, এপিক নাম্বার। এপিক অর্থাৎ ভোটার কার্ডের ডিটেলস। ভোটার কার্ডের ডিটেলসে কি বলছে, হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র, অংশ, বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বার, ঠিক আছে। যে আপনার কোন বিধানসভা ক্ষেত্র, ধরুন আপনি বারাবণী বিধানসভা ক্ষেত্র থেকে হন, বা যে কোনো বিধানসভা ক্ষেত্র, সেই ক্ষেত্রে আপনার পার্ট নাম্বার আর অংশ নাম্বারটা খুঁজেছে, ঠিক আছে। এপিক নাম্বার দেবেন, ভোটার কার্ডের নাম্বার, আর আপনার বিধানসভা ক্ষেত্র বারাবণী, ঠিক আছে। এপিক নাম্বার এখানে দিতে হবে। সদস্যদের হেড অফ দ্য ফ্যামিলির এখানে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে আপনাকে সদস্যগুলো সবার দিতে হবে, যে কোন কোন বিধানসভা ক্ষেত্র থেকে এবং কোন ইয়ে থেকে ইয়ে করে। এবার ধরুন আমি এখানে একটা কথা বলছি, এখানে একটা কনফিউজ হতে পারে, ধরুন আমি কোনো জায়গায় জব করছি, ওখানে আমি ভোট দিচ্ছি, কলকাতায় চলে গেছি সাপোজ, কিন্তু আমার ফ্যামিলি এখনো বারাবণীতে আছে, বাট আমি কলকাতায়, নর্থ 24 পরগনা, সেই ক্ষেত্রে আমার বিধানসভা আলাদা হবে, আমার অংশ নাম্বারও আলাদা হবে, ঠিক আছে। পার্ট নাম্বার, অংশ নাম্বার মানে পার্ট নাম্বার, সেটা আলাদা হবে। তো সেই জন্য আমি আপনাকে বলছি এগুলো একটু দেখে শুনেই দেবেন, ঠিক আছে। এমন না যে আপনি ভুলভাল, আপনার ডকুমেন্ট ওয়াইজ সবকিছু ফিল আপ করুন, পাবেন। বিভাগ 12 বিভাগে বলে দিচ্ছে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন। আনরিজার্ভ মানে জেনারেল, আনরিজার্ভ ইডব্লিউএস ক্যাটাগরি থাকে একটা, ইকোনমিক্যালি উইকার সেকশন, ওটা আলাদা। এসসি না এসটি না ওবিসি, ঠিক আছে। এটা বিশেষভাবে ঝুঁকিগত জনজাতি গোষ্ঠী, পিভিজিটি একটা গোষ্ঠী থাকে, এটা এদের আলাদা সংগঠন থাকে। এটা ওইটাতে আপনি পড়ছেন কিনা দেখুন, ওবিসি থাকলে এগুলো দিতে বলছে, ঠিক আছে, যদি থাকে তাহলে দিন। রেশন কার্ড, খাদ্য, ভর্তুকি, ঠিক আছে, সঠিক হলে টিক বা না দিন, এটা বলেছে সঠিক টিক বা না দিন। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ আছে, আমার ডিজিটাল রেশন কার্ড আছে। রেশন কার্ডের ক্যাটাগরি কি? আপনার রেশন কার্ডের ক্যাটাগরি দেখুন এখানে দেখাবে, শো করবে, এই যে রেশন কার্ডের ক্যাটাগরি এওয়াই, আমার এওয়াই, তাহলে আমি এখানে ক্লিক করবো এওয়াই। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা? হ্যাঁ তুলছে, আমরা মাসিক রেশন তুলছি। সম্পদ, এখানে কিন্তু একটু ভালো করে দেবেন, একদম সঠিকভাবে দেবেন, সঠিক হলে টিক দিন। সম্পদ আছে কিনা, যদি আছে দিন, না যদি আছে দিন। পৈতৃক সম্পত্তি থাকলে দিন, নিজস্ব সম্পত্তি থাকলে দিন, নাহলে দরকার নেই। এবার যদি বাড়ির ধরন, আপনার বাড়ির ধরন দেখুন 1 নম্বর পয়েন্ট, বাড়ির ধরন বলে আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, রয়েছে 3টে বা তার বেশি রুম আছে, থাকে ইয়েস বা নো, ঠিক আছে। পারিবারিক জমির মালিকানা যদি থাকে বা নো। দেখুন যদি থাকে তাহলে কিন্তু তার আর বলে দিয়েছে রেজিস্ট্রেশন কপি, মানে আপনার ডিডটা, বা তার আর মানে হচ্ছে পর্চাটা বা হালনা দাগাদের, এটা কিন্তু হালনাগাদের তারিখ সহ সর্বশেষে জমি রেকর্ডের কপিও খুঁজেছে। যদি এগুলো চাই তাহলে কিন্তু এগুলো দিতে হবে, যদি আছে তো, পারিবারিক জমির মালিকানার ক্ষেত্রে, ঠিক আছে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে দিন। ধরুন সাপোজ আমার জমি আছে 5 কাঠা, আমার বাবার আছে 5 কাঠা, আমার দিদির আছে, মানে আমার ওয়াইফের আছে, সবাই মিলে যেই জমির পরিমাণ দেখা গেল সেটা জমির মোট পরিমাণ, এটা দিয়ে দিন, ঠিক আছে। যানবাহন 4 নম্বর পয়েন্ট, যানবাহন আপনি আমার গাড়ি আছে কিনা, হ্যাঁ বা না দিতে হবে। গাড়ির নাম্বার উল্লেখ করতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিতে হবে। গাড়ির এখানে বলেছে কটা গাড়ি আছে, গাড়ির সংখ্যা উল্লেখ করুন, একটা না দুটো, 4 চাকা বা 2 চাকা, মোটর চালিত 4 চাকা গাড়ি, এখানে বলে দিচ্ছি দেখুন 4 চাকার গাড়ি আছে কিনা, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা দেখুন, পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক, মানে প্রাইভেট কমার্শিয়াল গাড়ি না, প্রাইভেট কার, কিন্তু অবাণিজ্যিক মানে প্রাইভেট কার। স্বাস্থ্য বীমা মানে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি হ্যাঁ, তবে সরকারি না বেসরকারি সেটা দেখুন, বীমার অঙ্ক কত, প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন, ঠিক আছে। হেড অফ দ্য ফ্যামিলি আছে আলাদা করে, বেসরকারি না সরকারি, তার সাম অ্যাসিওর্ড, ধরুন সাপোজ আপনি 5 লাখ টাকার একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রেখেছেন, তাহলে সেই টাকাটা এখানে মেনশন করতে হবে, প্রিমিয়াম, ঠিক আছে, বিবরণ দিতে হবে। সেম সদস্যদের সব সদস্যের দিতে হবে, দেখুন 4-5টা সদস্যের যতগুলো সদস্য আছে সবার সেম। আয় বা পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? যদি আমি ইনকাম ট্যাক্স ল্যাবের মধ্যে পড়ি বা ইনকাম ট্যাক্স দিই, তাহলে আমার কিন্তু লিখতে হবে। এবারে আমি এই ক্ষেত্রে বলে দিই, যারা ফাইলিং করছেন, মানে ইনকাম ট্যাক্স ফাইলিং করছেন, ছোট দোকানদার, আমার মতন ছোট দোকানদার, বা আপনি ট্যাক্স ল্যাবের মধ্যে পড়ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু বলেনি, দেখুন ভালো করে বুঝুন, পেশাগত আয়কর বা পেশাগত কর প্রদান করেন মানে ট্যাক্স কি দেন, তাহলে কিন্তু ইয়েস বা নো করতে হবে। পি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স কি দেন, তাহলে ইয়েস করতে হবে, ঠিক আছে। অনেক সময় প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকেন 300-400 টাকাটা, ওটা কিন্তু ইয়েস করে দেবেন, ঠিক আছে, যেটা সত্যি সেটা দেবেন, এমন কোনো ব্যাপার নাই। পরিবারের সদস্যদের প্যান কার্ড, সবার প্যান কার্ড ডিটেলস, যদি হ্যাঁ সবার তো আছেই, যার নেই তার ওখানে লিখে দেবেন না, ঠিক আছে, সবার প্যান কার্ড নাম্বার দিতে হবে। কর্মসংস্থানের ধরন, এবারে পরিবারের সদস্যরা কি কাজ করেন, মানে গভর্নমেন্ট সেক্টরে আছে না প্রাইভেট সেক্টরে আছে, না সেলফ এমপ্লয়েড আছে, মানে ব্যবসা করছেন, নাকি দিনমজুরির কাজ করছেন, নাকি পার্ট টাইম কাজ করছেন, না কারিগরি কোনো শিল্পী, আপনি যেমন আপনি শিল্পী হতে, কারিগর হতে পারেন, আপনি শিল্পী হতে পারেন, গান করছেন, আপনি কৃষক হতে পারেন, সেগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। বা পরিযায়ী শ্রমিক, আপনি অন্য দেশে মাইগ্রেন্ট লেবারার হিসাবে কাজ করছেন বা অন্য রাজ্যে, সেটা আপনাকে দিতে হবে। যদি বেকার থাকেন বেকার, অন্যান্য থাকলে অন্যান্য। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক
চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি সহ ঘোষণা জমা দিন। যদি থাকে ধরুন সাপোজ আপনি এখানে গভর্নমেন্ট সেক্টরে আছেন বা প্রাইভেট সেক্টরে আছেন, তাহলে দিতে হবে। এখানে কিন্তু বলে পরিবারের প্রধান, দেখুন হেড অফ দ্য ফ্যামিলি কিসে আছে সেটা কিন্তু দিতে হবে। আমি বারবার বলছি পরিবারের প্রধানেরটা দিলেন, এবার আপনি সদস্য আপনার হয়তো নাও হতে পারে, সেটা কিন্তু এখানে আপনাকে বিবেচনা করা মানে এখানে আপনাকে দিতে হবে। যে ধরুন সাপোজ আমার বাবা করছে চাকরি, আমি তো চাকরি করি না, এটা নিয়ে অনেকেরই কোশ্চেন হবে, কাল পরশু এই কোশ্চেনটা আমি বুঝে গেছি। এখানে কিন্তু বলেই দিয়েছে যে দিন ফর্মটা জমা দিন, যে দেখুন সরকারি আপনি যদি না তো কারো করে থাকেন তাহলে আপনি বেকার দেবেন, আপনি তো অ্যাপ্লিকেন্ট। ধরুন আমি আমার ক্ষেত্রে যেরকম বললাম, আমার বাবা যদি চাকরি করে তাহলে আমি বাবার নামটা এখানে দিয়ে দেবো, হ্যাঁ বাবা চাকরি করে, কিন্তু লুকোবেন না কিছু এই সরকারের কাছে, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে সদস্য আপনি আপনার হতে পারেন বেকার, আপনি বেকার দিন, আপনি হাউস ওয়াইফ আপনি দিন, কোনো অসুবিধা নেই, সব সদস্যদের ডিটেলসটা সেম ভাবে দিন। এবারে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা ও পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক পরিবারে কে কত শিক্ষিত সেটা এবারে দিতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক মানে অ্যাডাল্টদের সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন, মানে সর্বোচ্চ বলতে গেলে হাইস্ট কোয়ালিফিকেশন কত, আপনার হাইস্ট কোয়ালিফিকেশন কি সেটা প্রদান করুন, ঠিক আছে। পরিবারের প্রধান এটা ওটা ফ্যামিলি, আমার বাবা শিক্ষিত আমি লিখবো, অশিক্ষিত আমি লিখবো, ঠিক করবো। সর্বোচ্চ শিক্ষিত যদি আমার বাবা শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষা মানে হাইস্ট কোয়ালিফিকেশন 10 পাস 10 পাস 8 পাস 8 পাস সেটা লিখবো, ঠিক আছে। সদস্যদের প্রথম শিক্ষিত সদস্য 1 2 3 4 ভাবে যেরকম ভাবে আছে সবাই এরকম ভাবে ফিল আপ করে নিন। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, এটা ভালো করে বুঝুন। আপনার কি কেউ বাড়িতে এই রিলেটেড কাজ করে, বিধায়ক, পৌর সংস্থানীয় বা এই রিলেটেডের পদে আছে, মানে পলিটিক্যালি কেউ আছে, তাহলে কিন্তু ইয়েস বা নো করতে হবে, পদে যদি থাকে তো, ঠিক আছে। প্রাক্তন হলেও বর্তমান হলেও, ঠিক আছে। যিনি যেই পদে রয়েছেন তার সদস্য নাম্বার এখানে বলে দিচ্ছেন, প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, যদি থাকে তাহলে জমা দিন। যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারও দিন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী 6 নম্বরে বলেছে, যদি হ্যাঁ তাহলে দিন তার সদস্য নাম্বার, ঠিক আছে। তার সদস্য নাম্বার দিন বলতে গেলে এখানে কোন সদস্য নাম্বার বলেছে, ধরুন সাপোজ উপর থেকে কোনো সরকারি কেউ সদস্য 5 4 আছে, তো 4-এর মধ্যে কেউ ধরুন ধরুন সাপোজ 4-এ আমি আছি, 4-এ আমি আছি, 4-এ আমি পলিটিক্যালি ইনভলভ আছি, বা কেউ ধরুন পলিটিক্যালি ইনভলভ আছে, বা আমাদের বাড়ির কেউ হোক বা আপনাদের বাড়ির কেউ হোক পলিটিক্যালি ইনভলভ আছে, যে কোনো পদে রয়েছে, ঠিক আছে। তাহলে তাহলে এখানে কিন্তু দিতে হবে 5 নাম্বারটা বা 4 নাম্বার, এই নাম্বারটা বলেছে, ভালো করে বুঝবেন এই নাম্বারটা কিন্তু সদস্য নাম্বারটা। এখানে এর সদস্য নাম্বার কি এটা আপনি বুঝতে পারবেন না, একদম কনফিউজ হওয়ার পিছনে এখানে সদস্য নাম্বার দেওয়া আছে, এই সদস্য নাম্বারটা দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি দেয়, হ্যাঁ একদম দেয়, যদি দিই তাহলে ইয়েস, না দেয় তাহলে দেবেন না। যদি হ্যাঁ তাহলে জিএসটি আই এর নাম্বারটা দেখুন এখানে দিতে বলেছে, নাম্বারটা দিয়ে দেবেন জিএসটি আই নাম্বারটা। পরিবারের মোট বার্ষিক আয় টাকায় কত টাকা, পরিবারের মোট বার্ষিক আয় পরিবারের কিন্তু পরিবারের বাবার আমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম মিলিয়ে কত হচ্ছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে অন্যান্য পরিচয় নথিপত্র, সিএএ আবেদন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা বেরিয়েছিল সেইটাতে যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন তাহলে তার নাম্বার দেবেন, যদি না থাকে তাহলে প্রযোজ্য নয় লিখে দেবেন, প্রযোজ্য নয় সদস্য 1 2 এরকম ভাবে প্রযোজ্য নয় লিখে দেবেন, প্রযোজ্য নয় মানে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এটাতে আপনি টিক মার্ক করে দেবেন সব সদস্যের। এবারে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, ওটা ছাড়া আপনার কাছে কি রয়েছে, কিষাণ ক্রেডিট কার্ড আছে কিনা, কেসিসি কার্ড, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড কি হয়, শিল্পী ক্রেডিট কার্ড, যেটা কেউ গায়ক আছেন তার ক্রেডিট কার্ড ছিল, ঠিক আছে, কেউ মৎস্যজীবী তার ক্রেডিট কার্ড, কেউ স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এগুলো আছে কিনা, যদি কেউ থাকে তাহলে তার নাম্বার আইডি এখানে সদস্যদের মধ্যে দিয়ে দেবেন। যদি এসআইআর 2026 এর নামে বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা, ভালো করে বুঝুন। আপনি এসআইআর এর 2026-এ এসআইআর এর জন্য আবেদন করেছিলেন, মানে ফর্ম দিয়েছিলেন, ফর্ম ভরেছিলেন, বাট আপনার 2002 এর লিস্টে নাম কারো ছিল না, কিন্তু আপনি আপিল করেছিলেন কি, যদি আপিল করে থাকেন তাহলে হ্যাঁ, যদি না করে থাকেন তাহলে এখানে আপনি নট অ্যাপ্লিকেবল না করবেন, ঠিক আছে। আর যদি আপনার ধরুন নাম ছিল বা আপনার হয়ে গেছে সব এসআইআর কমপ্লিট আছে তাহলে নট অ্যাপ্লিকেবল, প্রযোজ্য নয়, ঠিক আছে। এবারে তবে মামলার বিবরণ কিন্তু বলেছে, মামলার বিবরণ কি ছিল এর প্রত্যেকটা সদস্যের জন্য। এই মামলার বিবরণ বলতে গেলে আপনার এসআইআর এর ট্রাইব্যুনাল একটা এখন স্ট্যাটাস কি, হ্যাঁ সেটা আপনি আপনার বিএলও বা আপনার নিয়ারেস্ট বিডিও অফিস থেকে জেনে নিতে পারেন, ঠিক আছে। যে আপনার এসআইআর এর আপনার এখন স্ট্যাটাস কি চলছে সেটা আপনি অনলাইন থেকেও চেক করতে পারেন, তাই স্ট্যাটাস ওখানে অপশন আছে, ওটার জন্য আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো, যদি আপনারা বলেন তো কমেন্টে বানিয়ে দেবো। নেক্সট চলে যাই, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। এবারে আপনার কটা বাচ্চারা কোন স্কুলে পড়ে, কোন ধরনের সরকারি স্কুল না বেসরকারি স্কুল, সেই সমস্ত কিছু দিতে হবে। ধরুন সাপোজ আপনার শিশু সদস্য 1, শিশুর নাম এখানে দিন, শ্রেণী এখানে দিন, বিদ্যালয়ের নাম এখানে দিন, ধরন কোন সরকারি না বেসরকারি না স্পন্সর্ড বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয়, কোন স্কুল, ঠিক আছে। যদি আপনি অন্যান্য হয় ধরুন এইগুলোর মধ্যে নয়, হোম স্কুলিং হতে পারে বা ওপেন স্কুলিং হতে পারে, তাহলে ওপেন লিখে দেবেন এখানে, ওপেন স্কুলিং, ঠিক আছে লিখে দেবেন, বলে দিয়েছে। মাদ্রাসা হতে পারে, স্বীকৃত মাদ্রাসা হতে পারে, অন্যান্য এখানে বলেছে অন্যান্যটা, এখানে লিখবেন অন্যান্যটা, জায়গা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা প্রত্যেকটা শিশুর সদস্যের এরকম দিতে হবে, সদস্য নাম্বার দিতে হবে। আর শিশু সদস্য 4, ধরুন সদস্য নাম্বারে আমি উপরে আমি যেটা বলেছিলাম সদস্য নাম্বার, ঠিক আছে, ধরুন আমি 2 নম্বরে আছি, ধরুন আমি 2 নম্বরে আছি, 2 নম্বর দিয়ে পরে এখানে আপনাকে ফিল আপটা করতে হবে, ঠিক আছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি আপনার শিশুর ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে থাকে তাহলে ইয়েস, যদি না করেন তাহলে টিকাকরণ করা হয়নি কেন এটাও বলতে হবে, কারণটাও বলতে হবে, যে দেখুন এখানে লিখে দিয়েছে টিকা না হওয়ার কারণ কি, ঠিক আছে, ভ্যাকসিন দেননি কেন, যদি হ্যাঁ টিকাকরণ করা হয়নি, টিকাকরণ করা শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। এবার এখানে চলে আসি, সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন,
দেখুন এখানে একটা আমি বলে দিচ্ছি, সরকারি সুবিধা বলতে গেলে আপনার এলপিজি সাবসিডিও একটা সরকারি সুবিধা, ঠিক আছে? যারা যারা এলপিজি সাবসিডি পাচ্ছেন না, সেটা একটা সরকারি সুবিধা, মনে রাখবেন সেটাও কিন্তু দিতে হবে। যদি পাচ্ছেন তাহলে দিতে হবে, 30 টাকা হোক 35 টাকা হোক, যেটুকু সরকারি সুবিধা পাচ্ছেন সেই টাকা দিতে হবে। এখানে হ্যাঁ করে আপনাকে সেই প্রকল্পের নাম এখানে লিখে দিতে হবে, যে সরকারি এলপিজি সাবসিডি যেটা পাওয়া যায়, ঠিক আছে? কজন পাচ্ছেন, 1 বা 2 3 4 5 করে এখানে বলেই দিয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে প্রকল্পের নাম উল্লেখ করুন, কটা পাচ্ছেন, একটা দুটো না তিনটে, একটাই তো পাচ্ছি, ব্যাস। এবারে সেটা প্রত্যেকটা সদস্যর আলাদা আলাদা সদস্যরও হতে পারে, সেটা দিন। লাস্ট পয়েন্ট, ঘোষণা দেওয়া বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃত্ব পূরণীয়, মানে এটা অফিসার পূরণ করবে। যদি কিছু বাদ দেওয়া হয় সেটা অফিসার পূরণ করবে, আপনার কিছু করতে হবে না, আপনি এটাতে কিছু করবেন না, লিখবেন না। ঘোষণা ও সম্পত্তি নাম্বার ঘষে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত এটা একটা ঘোষণাপত্র, এখানে আপনার স্বাক্ষর, ঠিক আছে? এখানে সম্মত দেবেন, এখানে সিগনেচার করবেন হেড অফ দ্য ফ্যামিলির, এই ফর্মটি যাচাইযোগ্য, ঠিক আছে? এটা ফিল আপ করবেন। ইন ফর্মের লাস্টে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এটা বলে দিয়েছে, অন্য কোনো পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুসন্ধান প্রতিবেদন, আমি আমার নাম পুত্রকন্যা এই গ্রাম শহর এই গ্রাম পঞ্চায়েত ব্লক পৌরসভা, এটা আপনাকে রিসিভিং কপি দেওয়ার জন্য বানিয়েছে, ঠিক আছে? অতএব আবেদনপত্রটি গ্রহণ প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। এখানে সিগনেচার করেছে, নাম আর স্বাক্ষর করতে হবে লাস্টে, এটা অফিসিয়াল ফর্ম, এটা আপনাকে কিছু করতে হবে না। তাহলে আমি ফর্মটার সব ডিটেলস আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে? আর ফর্মটা কি করে ফিল আপ করতে হবে পুরো ফুল ডিটেলস বলে দিয়েছি, এক একটা পয়েন্ট ওয়াইজ। যদি কোনো কিছু মনে হয় যে বুঝতে পারছেন না বা কোনো কিছু মনে হচ্ছে অসুবিধা হচ্ছে, কমেন্ট করুন। কারণ কি দেখুন, অনেকজনের ফোন পিক আপ করতে পারে না, কিছু মাইন্ড করবেন না, বাট একটু এই সব কাজে ব্যস্ত থাকি। তো যদি কিছু প্রবলেম হয় তো আপনি কমেন্ট করুন, কমেন্ট করে আমরা অবশ্যই জানাবো আপনাদেরকে যে কোনো অসুবিধা হলে। আর ফর্মটা পিডিএফটা ডেসক্রিপশনে বাংলা ইংলিশ এবং দুটোই আপনি দিয়ে দিচ্ছি। তার চ্যানেলটাকে ফলো অবশ্যই করে রাখবেন এরকম ভিডিও আরও দেখার জন্য। আর অসংখ্য ধন্যবাদ, এরকম ভাবে সাপোর্ট করছেন, দুদিন থেকে আমি দেখছি, খুবই ভালো ভালো কমেন্টও আসছে আর শেয়ারও আসছে। তো অসংখ্য ধন্যবাদ, এরকম ভাবে সাপোর্ট করুন। হ্যাঁ, আর এইরকম ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটাকে আরো অন্যজনের কাছে শেয়ার করে দিন। থ্যাংক ইউ সো মাচ।